আজকে রাজ্যে পদার্পণ করেছেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। উনি কোন মুখে আজকে ত্রিপুরা রাজ্যে এসছেন? আমরা অবৈধভাবে ছাঁটাইকৃত শিক্ষকরা জানতে চাই উনার এই রাজ্যে আগমনের উদ্দেশ্য কি। আজকের থেকে প্রায় 4.5 বছর আগে উনি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জায়গায় জায়গায় গিয়ে বলেছিলেন, যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে এই 10,323 শিক্ষকদের আমরা ন্যায় দিব, সংবিধান সংশোধন করে লিখে রাখিকে ঘুমাকে রাখিয়ে। আমাদের প্রশ্ন, আজকে কোন মুখে এই রাজ্যে এসছে? উনি আবার নতুন করে কোনো একটা জুমলার প্রতিশ্রুতি দিয়ে এসছে। আমরা উনি যে এসছে ওনার আশার ধিক্কার জানাই। আজকে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল আজকে 4.5 বছর হলো, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। উনি কোন মুখে এসছে? আমরা উনার আশাকে ধিক্কার জানাই। উনার যদি সৎ সাহস থাকে উনি যে কথা বলেছিল সেই কথা বাস্তবে রূপায়িত করে আবার যাতে ত্রিপুরায় আসে। না হলে আজকের থেকে উনি আবার যদি বিধানসভায় সামনে বিধানসভার মধ্যে যদি উনি ত্রিপুরা রাজ্যে কোথাও আসে, আমরা কিন্তু অবৈধভাবে ছাঁটাইকৃত শিক্ষকরা যেখানেই ওনাকে দেখবো সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো এবং কালো পতাকা দেখাবো। কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওনা যাতে আমাদের যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেই প্রতিশ্রুতিটা গভর্নমেন্টকে বলে এটা যাতে রক্ষা করে, এটুকু বলবো। গত 26 সেপ্টেম্বর আমরা এই রাজ্যের যে বিধানসভা শেষ অধিবেশন, সেই অধিবেশনে রাজ্যের বর্তমান সরকার 10,323কে কীভাবে সমাধান করা যায় তার যে একটা তদন্ত কমিটি তারা গঠন করেছিল, সেই তদন্তর কমিটির রিপোর্ট রাজ্যের শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় বলেছিল উনি বিধানসভা অধিবেশনের মধ্যেই সেই তদন্ত কমিটির রিপোর্টটা উত্থাপন করা হবে। কিন্তু আমরা জানি যে এই যে বিধানসভা অধিবেশন 2 দিনের অধিবেশন, এটাই বোধহয় রাজ্যের বর্তমান সরকারের সর্বশেষ অধিবেশন। এবং প্রথম দিন যখন করলো না, 26 সেপ্টেম্বর আমরা বিধানসভা অভিযান করেছি যাতে সরকার এই রিপোর্টটা বিধানসভায় মধ্যে পেশ করে। কারণ বিধানসভার মধ্যে শুধু শাসক দল থাকে না, এখানে বিরোধী দলও থাকে এবং শাসক দল এবং বিরোধী দল মিলেই রাজ্যের বিধানসভা, সেই বিধানসভার মধ্যে যাতে রাজ্য সরকার সেটা পেশ করে এবং ওইখানের মধ্যে যদি 10,323-এর কোনো দোষ না থাকে, রাজ্য সরকার বলেছিল যে সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, তার জানার জন্য আমরা করেছিলাম সেই দিন। কিন্তু আমরা বিধানসভা পর্যন্ত যেতে পারিনি। সার্কিট হাউস সংলগ্ন যাওয়ার পরে আমাদেরকে রাস্তা অবরোধ করে দেয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদেরকে জল কামান, লাঠিপেটা, টিয়ার গ্যাস, সমস্ত কিছুর যে শক্তি, রাষ্ট্র শক্তি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি, সেটা তারা ব্যবহার করেছিল সেই দিন এবং গণতান্ত্রিক যে আন্দোলন তাটাকে স্তব্ধ করে দিয়েছিল এই সার্কিট অঞ্চলের মধ্যে। যাই হোক, পরবর্তীকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছিল বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, যেহেতু আন্দোলনকারীরা আন্দোলন করছে 10,323, তাদের সঙ্গে একটু আপনি আলোচনা করুন, তাদের কি বক্তব্য জানার জন্য আপনি একটু তাদের সঙ্গে আলোচনা করুন। তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরকারিভাবে ঘোষণা করেছিল আন্দোলনকারীদের সঙ্গে উনি আলোচনা করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা 28 সেপ্টেম্বর মহাকরণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করি আমাদের বিষয়টাকে নিয়ে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সেই দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং আইন সচিব ছিল মহাকরণে। ওনাদের সামনেই রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী উনি বলেছিল যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিষয় সম্পর্কে ওনার বলার কিছু নেই, কিন্তু রাজ্যের ওনার কলিগ অর্থাৎ ক্যাবিনেটের যারা আছেন তাদের সঙ্গে প্রয়োজনে আরও এক্সটেন্ডেড ফোরামে এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 10,323-এর কীভাবে সমাধান করা যায় এই সিদ্ধান্ত উনি পূজা এই বন্ধের মধ্যে নেবেন, এইরকম একটা আমাদের সামনে প্রস্তাব উনি দিয়েছিল। এবং এই ফাঁকে একটু আমি বলি, উনি আর একটা কথা এই সঙ্গে বলেছিল যে ওনারা ভিশন ডকুমেন্টে 10,323-কে কীভাবে সমাধান করা যায় ওনারা রেখেছিল, সেটা আমরা মাথায় আসি।
এরকম উনি সেই দিন বলেছিল। যাই হোক, পূজা শেষ প্রায় 1 মাসের মতো, রাজ্য সরকারের তরফ থেকে এখনও কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্সটেন্ডেড ফোরামে আলোচনা করে আমরা জানিনি। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে আমরা 7 দিনের সময় দিলাম। যদি 7 দিনের মধ্যে বর্তমান সরকার এই 10,323-কে কীভাবে সমাধান করবে তার যদি সরকারিভাবে ঘোষণা না করে, কিন্তু 7 দিন পরে আমরা এই রাজ্যের 10,323 আজকে আমরা নতুন শক্তি নিয়েছে, জেএমসির মাধ্যমে আমরা বৃহত্তর আন্দোলন করব। সেই আন্দোলন কী ধরনের আন্দোলন হবে সেটা কিন্তু 10,323 দায়ী থাকবে না, কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে মহাকরণে বলেছিল এক্সটেন্ডেড ফোরামে বসে উনি কীভাবে সমাধান করা যায় তার সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত উনি দলীয় মিটিংয়ে গিয়ে বললে হবে না, উনি সরকারিভাবে সিদ্ধান্ত দিতে হবে যে 10,323-কে তারা সমাধান করবে কি না। এটা আগামী 7 দিনের মধ্যে দিতে হবে। যদি 7 দিনের মধ্যে যদি না দেয়, কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সেই আন্দোলনে কী রূপ হবে সেটা কিন্তু আগাম আমরা বলতে পারছি না, সেটা কী ধরনের হবে। কিন্তু এই আন্দোলনে যদি সারা রাজ্য স্তব্ধ হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। সেই ক্ষেত্রে 10,323 কখনো দায়ী থাকবে না। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের তো আরেকটা সংগঠন বিক্ষিপ্তভাবে আন্দোলন নিজেদের সিদ্ধান্তে নিয়েছে, এটা তাদের বিষয়। তারা তাদের মতো করে তারা সিদ্ধান্ত নিল, তারা আন্দোলন করছে, কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে বসে গেছে। এটাতে তাদের কি উদ্দেশ্য, কি ষড়যন্ত্র, এটা আমরা জানি না। তবে আমরা বলবো যে এখানে আমরা যদি 4টে সংগঠন এক জায়গায় হতে পারি, তারা কেন এক জায়গায় হতে পারেনি? আমাদের সঙ্গে আলোচনা করে কেন বসতে পারেনি? এখন পর্যন্ত কোনো উদ্দেশ্যই বুঝলাম না। তারা বলছে যে সরকারের পাশে থাকবো, সরকারের পাশে থেকে সাহায্য করব, সরকারকে আনার ক্ষেত্রে আমরা সাহায্য করেছি বর্তমান সরকারকে, কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। তাদের মুখ দিয়ে সরকারের বিরোধী কথা বেরোচ্ছে। এতদিন ওরা সরকারের পজিটিভ আন্দোলনকারী ছিলেন, এখন ওনারাই বলছেন যে সরকার থেকে আমাদেরকে খোঁজ নেয়নি, সরকার থেকে কোনো মেডিকেল টিম পাঠায়নি, কিন্তু আবার ওনারাই বলছেন যে আমরা আজীবন এই সরকারের পাশে থাকবো, সরকারের পাশে থেকে আমরা এই আন্দোলন করব। তাহলে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, তাদের অবস্থানই তো ঠিক নেই। এখন আমরা যে কারণে প্রেসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই সরকারের কাছে যে আজকে আমরা 4টে সংগঠন এক জায়গায় হয়েছি। কারা কারা? জাস্টিস, আমরা 10,323, টিটিএফ এবং এডভোকেট যারা আছেন তারা সহ আমরা 4টে সংগঠন একসঙ্গে আজকে মিটিং করেছি। আগামীর আমরা কর্মসূচি অবশ্যই ঘোষণা করব, কারণ আমরা অপেক্ষা করেছি। আমরা অনশনে কেন আমরা যাইনি, বা তারা কেন আমাদের সঙ্গে মানে আলোচনা না করে কেন বসে গেল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, উনি আমাদেরকে দীপাবলি অবধি সময় দিয়েছেন, আমরা সেই অপেক্ষা করছিলাম, কিন্তু তার সময়ের আগে ওনারা বসে গেছেন, যে ওনাদের বিষয়। তারাও তো এমন অপেক্ষা করেই বসেছে না, এর আগে বসে গেছেন ওনারা। আমরা সময় দিয়েছি সরকারের, যেহেতু একজন মুখ্যমন্ত্রী, তার সব কথাকে আমরা মান্যতা দিয়েছি। দেখলাম যে আজকে 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত উনি কিছু বলছেন না। তারপর আমরা সবাই আবার যৌথভাবে ওই বিধানসভা অভিযানটা করেছি, আমরা আবার একত্রিত হয়েছি। আমরা এখানে জেএমসির মাধ্যমে আবার মুভমেন্ট করব, এবং অজয় স্যার বলেছেন যে আমরা সরকার প্রধান যিনি আজকে বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন, উনি আমাদেরকে কথা দিয়েছেন দীপাবলি পর্যন্ত উনি এক্সটেন্ডেড ফোরামে আইনজ্ঞদের নিয়ে কথা বলে আমাদের চাকরির বিষয়ে কিছু একটা করা যায় কিনা দেখবেন, কিন্তু এখন পর্যন্ত উনি মুখ খোলেননি। এখন আমরা বলছি আমরা অনুরোধও করছি, যেহেতু সরকার প্রধান, আমরা তো ওনাকে অর্ডার করতে পারি না, আমরা অনুরোধ করতে পারি যে আপনি সরকারিভাবে যেভাবে আমাদের ডেকে নিয়ে কথা বলেছিলেন, যে আমাদেরকে আগের মুখ্যমন্ত্রীও কথা দিয়েছিল, 2 বছর পার হয়ে গেল, আমাদেরকে চাকরি দেননি, ব্যবস্থা করেননি। এই মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছেন যে একটা ব্যবস্থার বিষয়ে আলোচনা করবেন, কিন্তু এখন পর্যন্ত ওনার মুখ থেকে একটি কথা বের হয়নি। সেক্ষেত্রে আমরা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলুন, সরকারিভাবে আমাদের উদ্দেশ্যে কিছু বলুন, যে আমাদের 10,323-এর ভীষণ ডকুমেন্ট বা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা কি করেছেন, বা আপনি কি সিদ্ধান্ত উপনীত হয়েছেন। যদি আমরা আজকে শুনেছি যে হেমন্ত বিশ্ব শর্মা উনিও আসছেন, উনি আমাদেরকে বলেছেন আমাদের 10,000 শিক্ষকদের ব্যবস্থা করবেন, সমাধান করবেন, কিন্তু তিনি এসছেন, ওনার সঙ্গে আলোচনা করেন, ওনারা বলুন। কারণ আমরা জানি যে কোনো সরকার যখন সিদ্ধান্ত করে, এটা দলের সিদ্ধান্ত, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। ওনারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত করুন, সরকার সিদ্ধান্ত করুন, আমাদেরকে চাকরির ব্যবস্থা করুন, আমাদেরকে সরকারিভাবে
মাননীয় মুখ্যমন্ত্রী বলুন যে আমাদের জন্য কি সিদ্ধান্ত করেছেন, কি বিষয় সরকারিভাবে তিনি ঘোষণা করুন। যদি না করেন তাহলে তো আমরা 4টে সংগঠন এক জায়গায় হয়েছি, আগামী দিনের কি ধরনের আন্দোলন হবে সেটার জন্য আমরা 10,323 দায়ী থাকবো না, থাকবে সরকার। এবং আমরা বলবো যে সরকার অতি সত্বর এই 5 থেকে 7 দিনের মধ্যে সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের যে ডেকে বলেছিলেন যে সিদ্ধান্ত নেবেন, এটা বাস্তবায়িত কতটা হবে। আপনাদের টোটাল এখন কয়টা সংগঠন 10,330-এর? অ্যাকচুয়ালি দেখুন সংগঠন কয়টা এটার বিষয় না, বিষয় হলো আমরা 4টে সংগঠন এক জায়গায় হয়েছি। এইটা তো 4টা সংগঠন হয়েছে না, কিন্তু সবাই একত্রিত হন না এখন, এটাই তো। টোটাল কয়টা সংগঠন হয়েছে? কয়টা? 5টা একটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে বসে আছে, আর এখানে আমরা 4জন 5টা সংগঠন, 5টা সংগঠন। কিন্তু আমাদের কিন্তু চাহিদা একটা, আমাদের কিন্তু দাবি একটা, আমাদের চাকরি ফেরত চাই। কিন্তু সবার কিন্তু দাবি একটা, একটাই দাবি, একটাই দাবি, কিন্তু আন্দোলন কিন্তু রাস্তা আলাদা আলাদা। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমি সর্বশেষ আবেদনটুকু রাখবো মুখ্যমন্ত্রীর কাছে। যেহেতু মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে, কথাটুকু আমাদের 10,323 পরিবারের দিকে চেয়ে কথাটুকু রাখুন। কেননা আমরা বর্তমান আজ পর্যন্ত 143 জন আমরা হারিয়েছি আমাদের সাথীদেরকে। সরকার কার জন্য? সরকার জনগণের জন্য। এখানে আমরা 10,323 পরিবার জড়িত। আমি সর্বশেষ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা 10,323 পরিবার আছে, আপনি ইমিডিয়েটলি আমাদেরকে রক্ষার জন্য, আমাদের জব ফিরিয়ে দেওয়ার জন্য আপনি একটা ব্যবস্থা করুন। কেননা আপনি কথা দিয়েছে, মিশন ডকুমেন্টে কথা দিয়েছে, বিভিন্ন সময়ে আমাদের শিক্ষামন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে আমাদের 10,323 পরিবারের জন্য কিছু করবেন। 4.5 বছর পেরিয়ে গেছে। আমি অনুরোধ করছি এই কিছুদিনের মধ্যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য কিছু এক্সট্রা ব্যবস্থা করার জন্য। আমরা যে আজকে জেএমসি যে সিদ্ধান্ত নিয়েছি, আপনার কাছে আমরা অনুরোধ করছি যে আপনি ইমিডিয়েট আমাদের বাঁচার জন্য একটা ব্যবস্থা করুন। আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে 10,323-কে জিআরবিটিতে দেবেন, এটা তো তার ইচ্ছা মতো দিতে পারবেন না, ওটা তো এক্সামের মাধ্যমে হচ্ছে। যারা এক্সামে টিকবে তারাই তো পাবে। তারা কি এটাকে তাদের রাজনৈতিক পরীক্ষা, যে পরীক্ষার মধ্যে তার ইচ্ছা মতো 10,323-কে পাস করে 10,323-কে সবাইকে দিয়ে দিতে পারবেন? এটা কোন ধরনের আলোচনা? এটা একজন মন্ত্রী এই সব কথা বলতে পারেন না যে জিআরবিটিতে 10,323-কে চাকরি দেব, এটা বলতে পারে না। যারা কম্পিটিশনে টিকেছে তারা চাকরি পাবে, তাহলে ওটা কি বলবো? স্বজন পোষণ, পরীক্ষার নামে কলঙ্ক, এটা তো অন্যায়, এটা বলতে পারে না সে। জিআরবিটিতে 5,000, প্রায় 5,000, এই 5,000-এ 10,323-এর সংকুলন হবে না। এবং জিআরবিটিতে গ্রুপ সি আমরা চাই না, আমরা চাই পিজিটি স্কেলে, জিটি স্কেলে, ইউজিটি স্কেলে, যাতে আমাদের চাকরি একসঙ্গে হয়, যেহেতু একসঙ্গে হয়েছে এবং সরকারের ভুলের কারণে আমাদের চাকরি গেছে, কাজেই সরকারে এটা সংশোধন করতে হবে। হলো 4,500। হ্যাঁ, 4,500। এই 4,500-র মধ্যে কিন্তু ত্রিপুরা রাজ্যের বাইরের কিছু রিজার্ভ সিট আছে, প্রায় 1,000-এর উপরে রিজার্ভ বাইরের। তো 4,500 থেকে যদি 1,000টা আমি বাদ দিই, থাকে 3,500। 3,000 থেকে 32-এর মতো থাকবে রাজ্যের জন্য। তা শুধু 10,000-এর জন্য রিজার্ভেশন সিট এইরকম তা না। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বা আইনমন্ত্রী উনি কিভাবে বলতে পারে যে এই 3 থেকে 32-এর মধ্যে সবাই পেয়ে যাবে? আমরা এখনো সরকারিভাবে, উনি এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল 8,882 জন। এইখানে পুশ হলো 4,500 থেকে বাইরের জন্য 1,000-এর উপরে রিজার্ভ। আকাশ থেকে আসবে বাকিদের চাকরির অফার। এখানে তো পিক এন্ড চুজ পলিসি। কি বুঝাইতে চাইছেন উনি আমার পিতৃসম, কিন্তু ওনার যে বক্তব্যগুলি শুনলে পরে কি বলবো ওনার সম্পর্কে, আর বলার কোনো ভাষা নেই।